জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েডের প্রথম প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই গত 4 লেকচার ধরে আমাদের শেখা বিষয়গুলোর মধ্যে যেসব জিনিস নিয়ে একটু সমস্যা বা প্রশ্ন রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে, এবং সবশেষে আমরা লাস্টে যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা তৈরি করব তার একটা ছোট প্রিভিউয়ের মতো আশা করি সবাইকে দেখাবো, এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে এরকম করলে ভালো হয় নাকি অন্যরকম অন্য কোনো অ্যাপ বানালে ভালো হয়। তো প্রথমেই শুরু করা যাক প্রশ্ন উত্তর দিয়ে। প্রথমেই ধ্রুব জানতে চেয়েছেন যে এই ফ্লোট আমাদের তৃতীয় লেকচারে বিভিন্ন বইয়ের নাম ডিক্লেয়ার করার সময় কেন আমরা ফ্লোট ব্যবহার না করে ডাবল ব্যবহার করলাম। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। তো প্রথমেই আমরা চলে যাই আমাদের তৃতীয় লেকচারে। এই যে বইয়ের মধ্যে এখানে আমরা ডাবল ব্যবহার করেছি, কারণ যে ফ্লোট ব্যবহার না করার কারণ হলো যখন আমরা ফ্লোট ব্যবহার করব তখন আমরা যদি এখানে লিখতে যাই ফ্লোটকে, তাহলে আমরা যেমন ফ্লোট, যেমন একটা নাম্বার লিখি আমরা, ফ্লোট নাম্বার ইকুয়ালস টু যদি দিই ধরুন 10.3, আমরা যদি 10.3 এভাবে লিখি তাহলে এখানে একটা এরর দেখাবে, কারণ হচ্ছে বলবে টাইপ মিসম্যাচ। এখানে আসলে যখন এই দশমিকের পরে আমরা কিছু লিখি কম্পাইলার অটোমেটিকভাবে চিন্তা করে যে এটা হচ্ছে একটা ডবল ধরনের একটা সংখ্যা, তাই ডাবল চিন্তা করার কারণে এখানে ডাবলকে তো এর চেয়ে ছোটো, ডাবল তো 64 বিট আর ফ্লোট তো 32 বিট, সেখানে তো অ্যাসাইন করতে পারে না। এ কারণে একটা এরর দেখে। এই জন্য ফ্লোট যখন আমরা দিব তখন একটা এফ দিয়ে এটাকে ডিক্লেয়ার করা যায়, তাহলেই বুঝবে ও আচ্ছা এটা হচ্ছে একটা ফ্লোট সংখ্যা। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তখন আমি এখানে ডাবল ইউজ করেছিলাম। আপনারা যদি এফ ইউজ করতে সুবিধা বোধ করেন এরপর থেকে এফ ইউজ করবেন, কারণ জাভাতে এই জিনিসটা মানে নর্মাল সি বা সি প্লাস প্লাসের মতো না, এখানে আপনি এফ দিয়ে বলে দিতে হয় যে এটা হচ্ছে একটা ফ্লোট। তো এইভাবে আমরা ফ্লোটের জন্য এফ লিখতে পারি, ডবলের জন্য ইচ্ছা করলে লাস্টে ডি লেখা যায় বা না লিখলেও কোনো সমস্যা নেই, ডাবল অটোমেটিকই বুঝে নিতে পারে কম্পাইলার যে কোনটা ডাবল এবং কোনটা ফ্লোট। তারপরে যে বিষয়টি এসেছে তা হচ্ছে থার্ড লেকচার আমরা যে বই বুক স্টোরের একটা অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম সেখানে কেন আমরা স্ট্রিং পাস করলাম। আমরা তো আসলে স্ট্রিংটাকে ইউজ করিনি। আসলে তিনি ঠিকই ধরেছেন যে ভুলটা আমারই ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে ধরুন সেই লেকচারে যখন আমরা বিভিন্ন বইয়ের দাম ডিক্লেয়ার করলাম আমাদের বুক স্টোরের মধ্যে, এই যে এখানে যেমন ক্যালকুলেট প্রাইস, ক্যালকুলেট প্রাইসের মধ্যে কিন্তু আমরা এখানে কোনো জায়গাতেই এই বুক নেমটাকে ইউজ করিনি, দেখতে পাচ্ছেন। তো যদি ইউজ নাই করি তাহলে প্যারামিটার পাস করে কী লাভ। আসলেই ঠিক বলেছেন যে এখানে প্যারামিটার পাস করে আসলে কোনো লাভ নেই। প্রথমে চিন্তা করেছিলাম যে বিভিন্ন বইয়ের দাম বিভিন্নটা রাখবো, তাই এখানে প্রাইস একটা ফিক্স না রেখে একটা অ্যারের মতো ইউজ করে কোন বইয়ের দাম কোনটা সেই জন্য আমরা করতে চেয়েছিলাম। ধরুন এখানে আমাদের 3টা বই ছিল, সেখানে আমরা প্রাইস বিভিন্ন ধরনের প্রাইস আমরা এখানে রাখতে চাই, যেমন 200, 123, তারপরে হচ্ছে 67। এভাবে যদি করে আমরা পরে কোন বইটা সেটার ইন্ডেক্স হিসাব করেও আছে 1 নম্বরে এইটা, 0 নম্বরে এইটা, 2 নম্বরে এইটা, এভাবে ইউজ করে যদি আমরা এখানে প্রাইসটা ক্যালকুলেট করতে চাইতাম তখন আসলে আমরা এটা ব্যবহার করতাম। কিন্তু আমরা যেহেতু প্রোগ্রামটাকে সহজ করার জন্য আর টাইমও অনেক বেশি হয়ে যাচ্ছিলো এই জন্য ব্যবহার করিনি, তাই এখানে আপনারা স্ট্রিং পাস না করলেও চলবে। তাই যদি এখানে জাস্ট কিছুই পাস না করেন তাও কোনো সমস্যা নেই, এই প্রোগ্রামটা ঠিক একইভাবে রান করবে। তো এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন। তারপরে যে প্রশ্ন এসেছে তা হলো স্ট্যাটিক কেন আমরা ইউজ করি। তো স্ট্যাটিকটা আসলে ক্লাস যখন আমরা শিখে ফেলবো এর পরের লেকচারে যে ক্লাস কী ও অবজেক্ট কী, তারপরে জিনিসটা বোঝা আরও সুবিধা হবে। তার আগেও বলতে গেলে স্ট্যাটিক হচ্ছে আসলে কিছুটা ব্যাপার এরকম যে ধরুন এই একটা অবজেক্টের ক্লাস, কিছু ব্যাপার আছে যেটা বাইরে থেকেও আমি যদি অবজেক্ট নাও থাকে তাও আমি জানবো। যেমন ধরুন যদি এরকম একটা হয় যে একটা গাড়ির চাকা 4টা চাকায় থাকবে সবসময়, তো একটা যদি আমি গাড়ি বানাই তাও 4টা চাকায় থাকবে। গাড়ি যদি আমার এখানে আশেপাশে কোনো গাড়ি নেই তাও আমি বলে দিতে পারবো যে আচ্ছা গাড়ির কিন্তু 4টা করে চাকা থাকে। তো এরকম একটা ব্যাপার, সেটা হচ্ছে স্ট্যাটিক হিসাবে ডিক্লেয়ার করলে আমি যদি এই বুক স্টোর নামের কোনো অবজেক্ট নাও বানাই সেটার হচ্ছে স্ট্যাটিকটাকে আমি অ্যাক্সেস করতে পারবো যদি পাবলিক করা থাকে আর কি। তো এই জন্যই কোনো মানে অবজেক্ট না বানিয়ে ইউজ করার জন্য আমরা স্ট্যাটিক ইউজ করি। তো এটা হচ্ছে ক্লাস যখন আমরা শিখে ফেলবো তারপর আর একটু ইজি হয়ে যাবে। তো এটাই হচ্ছে স্ট্যাটিক। তারপরে যে বিষয়টি আসে এটা হচ্ছে আসলে প্রশ্ন উত্তর না, আর তেমন কোনো প্রশ্ন এবং কিছু ছিল না, তাই আমরা কিছু টিপস এবং ট্রিক্স দেখে নেওয়া যাক। আমরা যখন ইক্লিপস ইউজই করছি এর মধ্যে কিছু টিপস এবং ট্রিক্স আছে। আমরা তো গত কয়েকদিন ধরে এই যে পিআরএলএন বা পিআর দিয়ে বিভিন্ন কিছু প্রিন্ট করে আমরা চালালাম, তাই না? তো এইভাবে না করেও আসলে টেমপ্লেট আকারে করা যায়। তো আমাদের যাতে মেথড ইউজ করার ব্যাপারে একটা আইডিয়া হয় সেজন্য আমরা এভাবে করেছি। কিন্তু আসলে প্রিন্ট লাইন ইউজ করার জন্য নর্মালি সবাই যেটা করে তা হচ্ছে এখানে পিআরএল না লিখে সিস আউট লিখতে গেলেই
এখানে দেখছেন যে নিচে সিস আউট, সিস্টেম আউট, মানে সিস আউট নামে একটা টেমপ্লেট তৈরি করা আছে। আমরা যদি সিস আউট লিখি এখানে কিন্তু অটোমেটিক সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন চলে আসবে, তারপরে আমরা এর মধ্যে একবারে লিখে ফেলতে পারবো যা লিখতে চাই। তো এটা কিন্তু হচ্ছে আমাদের কম্পিউটারে দেয়াই আছে। যেমন এখানে যদি আবার আমি সিস আউট লিখে কিছু একটা করতে চাই তো এরকম। তো একইভাবে হচ্ছে টেমপ্লেট অনেক ধরনের, যেমন আমরা যখন ফর লুপ করেছিলাম তখন হচ্ছে যে ফর করলে আইটারেট ওভার অ্যান অ্যারে এভাবে দিলে একটা টেমপ্লেটের মতো তৈরি হয়ে যায়, মানে এই জিনিসগুলো আর লিখতে হলো না, আমরা জাস্ট কিছু ভ্যালু চেঞ্জ করে ব্যবহার করতে পারি। তো এই সব টেমপ্লেট ইউজ করে আমরা অনেক সহজে আরও প্রোগ্রামিং করতে পারি। তো এই টেমপ্লেট কেমন করে বানানো যায় তো দেখা যাক। তো ধরুন আমি হচ্ছে একটা টেমপ্লেট বানাবো যেখানে হচ্ছে এই যে সিস্টেম আউট তো পুরো একটা লাইন প্রিন্ট করার, তাই না? সিস আউট লিখলে ধরুন হচ্ছে সিস আউট লিখলে প্রিন্ট লাইন চলে আসলো। তো আমি প্রিন্টেরও জন্য একটা টেমপ্লেট বানাতে চাই। তো আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমরা প্রেফারেন্সে গিয়ে যদি বা ইক্লিপস যেখানে আছে ইক্লিপসের মধ্যে গিয়ে আমরা জাভার মধ্যে গেলে এখানে এডিটর দেখব। তো এডিটরের মধ্যে বিভিন্ন টেমপ্লেটস আছে। টেমপ্লেটসের মধ্যে আমরা যদি একটা নিউ দেই তাহলে হচ্ছে আমরা কী নামে এটাকে জানতে চাই। তো আমরা যেহেতু এতদিন পিআরএলএন আর পিআর দিয়ে ইউজ করছি, তো আমরা করতে চাই যে জাস্ট প্রিন্ট প্রিন্ট নামে আমরা এই টেমপ্লেটটাকে সেভ করতে চাই। আমরা ডেসক্রিপশান দিলাম প্রিন্টস ইন দ্য সেম লাইন। তাহলে এটাকে কেমন করে হবে, এটা কেমন করে? তাহলে একইভাবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট তারপরে এটা থাকবে এবং কার্সারটা এখানে যাবে। তো এই জন্য আমরা এখানে ইচ্ছা করলে একবারে এরকম একটা হচ্ছে ডলার সাইন দিয়ে আমরা লিখে ফেলতে পারি, বা এখানে ইনসার্ট ভ্যারিয়েবল দিলেই এখানে চলে আসবে। তো কার্সারটা এখানে দিব, আর এখানে হচ্ছে আমরা একটা ওয়ার্ড লিখে দিই যে কী লিখতে চাই। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেসক্রিপশানের মতো, মানে এটা লেখা থাকবে না, ওয়ার্ড সিলেকশন, সিলেক্টেড ওয়ার্ড। তো এইখানে হচ্ছে আমরা লিখতে পারবো যে কি লিখতে চাই। লিখতে চাই হচ্ছে রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট টু প্রিন্ট। তো এত বড় তো লেখার দরকার নেই, রাইট সামথিং। বা এর মধ্যে যেহেতু আমরা স্ট্রিং দিব তাহলে আমরা এখানে স্ট্রিংই লিখে দিই, স্ট্রিং। তো এখানে তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা এটা দিলাম, তারপরে এরকম। তো এইভাবে আমরা একটা টেমপ্লেট বানিয়ে ফেলতে পারবো। তো দেখা যাক, এভাবে আমরা ওকে দিলাম, ওকে দেওয়ার পরে ওকে। তো যদি আমরা এখানে প্রিন্ট নামে সেভ করেছি টেমপ্লেটটাকে, তাই না? তো প্রিন্ট লিখলেই এই যে চলে আসলো সিস্টেম ডট আউট প্রিন্ট। তো এখানে আমরা স্ট্রিং যেহেতু লিখে দিয়েছি বুঝতে পারছি যে এখানে একটা স্ট্রিং দিতে হবে। তো তার এর মধ্যে আমরা স্ট্রিংয়ের মধ্যে যা ইচ্ছা তাই লিখে দিতে পারবো। তো এইভাবে একটা টেমপ্লেট বানিয়ে ফেলা যায়। তো ইচ্ছা করলে আমরা আমাদের সুবিধা মতো যেসব জিনিস বেশি ইউজ করবো সেরকম এক একটা টেমপ্লেট বানিয়ে ইউজ করতে পারবো। তো এইভাবে ইক্লিপসকে আরও সহজে ইউজ করা যায়। এছাড়াও ইক্লিপসে অনেক কিছু শর্টকাট আছে, যেমন ধরুন এইখান থেকে, এটা তো আমরা ওই দিন শিখেছি যে কন্ট্রোল ধরে এই স্ল্যাশ দিলে অটোমেটিক সব কমেন্ট আউট হয়ে যাবে, তাই না? তো এরকম অনেক শর্টকাট আছে যেগুলো হচ্ছে কমান্ড বা কন্ট্রোল শিফট আর এল প্রেস করলে আপনাকে এখানে একটা লিস্ট দেখিয়ে দিবে যে অনেক ধরনের এরকম শর্টকাট আছে। তো এই শর্টকাটগুলো ইচ্ছা করলে যেসব জিনিস আপনার এই যে রান করার শর্টকাট, সেভ করার শর্টকাট, তারপর আরও যেসব শর্টকাট আপনাদের প্রয়োজন সেসব শর্টকাট একটু মনে রাখলেই চলবে, তাহলে আরও সহজেই ইউজ করতে পারবেন। তো এখন দেখা যাক আমাদের নেক্সট অ্যান্ড্রয়েড প্রোগ্রামটা কেমন হবে আমাদের। আমরা এখনও শিওর না যে আমাদের অ্যান্ড্রয়েড প্রোগ্রামটা কেমন হবে, তারপরেও একটা ছোট্টখাটো একটা ধারণা দেওয়ার জন্য কীরকম আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটা হবে, এরকম একটা অ্যাপ থাকবে যেখানে উপরে আমরা কিছু বাটন দিব, বাটনগুলো কাজ করবে। তারপরে হচ্ছে জাস্ট এখান থেকে ধরুন একটা টাচ করলে এখানে একটা করে অবজেক্ট এসে সেটা ধরুন গ্র্যাভিটির কারণে এভাবে পড়বে। আবার এই যতবার দিবেন প্রত্যেকটাই নিজস্বভাবে পড়তে থাকবে। আবার উপরে যদি আপনারা এখানে পজ করেন তাহলে সব কিছু পজ হয়ে যাবে। আবার যদি এখানে আমরা প্রেস করি তাহলে সেটা আবার রিজিউম হয়ে যাবে। তো এইভাবে সেটা আবার সেন্সরকে ইউজ করে কেমন করে আমরা এইভাবে ধরুন হচ্ছে উপরের দিকে গেলে যত উপরে যাবে তত স্কোর বেশি। তো এরকম 3000 4000 কতখানি হয়, যে যত এইভাবে বেশি উপরে দিতে পারবে তার স্কোর তত বেশি। তো এইভাবে আমরা একটা অ্যাপ বানিয়ে ফেলতে পারি। আবার এই যে দেখছেন যে সেন্সর ইউজ করে কেমন করে এদিক থেকে ওইদিকে লাফাচ্ছে। তো আসলে এই জিনিসগুলো করলে অনেক কিছু বিষয় কভার করা হয়ে যাবে। তো যার ফলে আমরা এরকম একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বা এর চেয়ে আরও কিছু অ্যাড করলে পরে করা যেতে পারে, তো এরকম একটা অ্যাপ তৈরি করার আমরা চিন্তা ভাবনা করছি।
তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নোত্তর পর্ব। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের সবার মতামত জানাবেন এইভাবে করলে ভালো হয় নাকি অন্য আরও কিছু অ্যাড করা বা অন্য কোনো রকম অ্যাপ করলে ভালো হয়। তো আজ এ পর্যন্তই। আগামী রবিবারে আবার সবার সাথে দেখা হবে আশা করি। তখন আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।